হ্যালো এভরিবডি, আজকে জব প্রিপারেশনের ফার্স্ট লেকচারে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। আমরা যে স্যারকে ফলো করব, যে স্যার লেকচার ফলো করব, উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শহীদ স্যার। তো ওনার লেকচার অনুযায়ী আমরা আজকে টেন্সের ক্লাসটা করব। তো আমরা সকলেই প্রথমে টেন্সের সংজ্ঞাটা লিখে নেব। টেন্স কাকে বলে বা টেন্স কি? আমরা যদি টেন্সের প্রকার পেতে যাই, তাহলে আমরা সকলেই জানি যে টেন্সকে তিন ভাগে ভাগ করা গেছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সকে, মানে প্রেজেন্ট টেন্সকে, পাস্ট টেন্সকে, ফিউচার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা গেছে আমাদের সুবিধার জন্য, গ্রামারটাকে আরো ভালো করে বোঝার জন্য। তো ওগুলো হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যে হিসাব করে দেখা যায় টেন্সের মোট টোটাল 12টা স্ট্রাকচার পাওয়া যায়। তো আমরা সেই 12টা স্ট্রাকচার না পড়ে দেখা যায় কিভাবে একটা স্ট্রাকচার দ্বারা বাকি সবগুলো স্ট্রাকচার কভার করা যায়। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা স্ট্রাকচার এরকম দেখব। যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এবি দ্বারা আমি বুঝাচ্ছি অক্সিলারি ভার্ব, এবং তারপরে যদি আমার অবজেক্ট থাকে, তাহলে এটা কোন টেন্স হবে? অথবা সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট থাকে, তাহলে কোন টেন্স হবে? এই দুইটা স্ট্রাকচার মূলত একটা টেন্সকে রিপ্রেজেন্ট করবে, এবং সেটা হবে টেন্সের কোনো না কোনো টেন্সের ইনডিফিনিট টেন্স, কোনো না কোনো টেন্সের ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি পাস্ট ইনডিফিনিট হবে নাকি ফিউচার ইনডিফিনিট হবে, সেটা আমরা পরে যাচ্ছি। তো একটা एग्जांपल লক্ষ্য করি। I am a student। তো আমি মনে করি আমরা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অবজেক্ট এগুলো চিনি, কোনটা মেইন ভার্ব এগুলো আমার জানা আছে। তো এই সেন্টেন্সের জন্য I হচ্ছে আমার সাবজেক্ট, am অক্সিলারি ভার্ব, যদিও অক্সিলারি ভার্ব কিন্তু এই সেন্টেন্সের জন্য এটা মেইন ভার্বের কাজটা করবে, এবং আমার আছে অবজেক্ট। তো আমার জব প্রিপারেশনে কি আসবে? জব প্রিপারেশনে আসবে এরকম একটা সেন্টেন্স দিয়ে বলবে যে আমার এটা কোন টেন্স, আইডেন্টিফাই দ্য টেন্স। তো এটা আমার কোন টেন্স, এটা আমার আইডেন্টিফাই করা থাকবে। আমার অপশন এতে দেওয়া থাকতে পারে ফিউচার ইনডিফিনিট, অপশন বি তে দেওয়া থাকতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, অপশন সি তে দেওয়া থাকতে পারে পাস্ট কন্টিনিউয়াস। তো আমরা প্রথমেই শিখছি যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে সেটা কোনো না কোনো ইনডিফিনিট টেন্স হবে। তো এই অপশন থেকে আমাদের যে পাস্ট কন্টিনিউয়াসের যে অপশনটা আছে, এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো আমার এরকম স্ট্রাকচারের সাথে মিলার কারণে আমার হয় ফিউচার ইনডিফিনিট হবে, না হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে, না হয় পাস্ট ইনডিফিনিট, এরকম কিছু একটা হইতো। তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে কখন? কোন অক্সিলারি ভার্ব দ্বারা আমরা বুঝতে পারবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, বা কোন অক্সিলারি ভার্ব দ্বারা আমরা বুঝতে পারবো সেটা পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট। তো আমাদের অক্সিলারি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো আছে, am, is, are, was, were, আপনি লিখে নেবেন am, is, are, was এবং were। এই পাঁচটা প্রাইমারি অক্সিলারি ভার্বের যদি অক্সিলারি ভার্ব হিসেবে am, is, are থাকে, তাহলে সেটা প্রেজেন্ট টেন্সকে রিপ্রেজেন্ট করবে। আবার অক্সিলারি ভার্ব হিসেবে যদি was এবং অথবা were থাকে, তাহলে সেটা পাস্ট টেন্সে হবে। তো এই অপশন অনুযায়ী আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের আছে am, এবং am কখন হবে? সেটা হবে প্রেজেন্ট টেন্সের জন্য। was were থাকলে সেটা হয়তো পাস্ট টেন্সের জন্য। তাহলে আমার অপশন অনুযায়ী কোনটা সঠিক হবে? বি নাম্বারটা সঠিক হবে। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাব।
পরবর্তী एग्जांपल যদি এরকম হইতো যে আই ইট রাইস, এটা কোন টেন্স হইতো? একটু ভালো করে লক্ষ্য করেন, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা মেইন ভার্ব এবং এটা অবজেক্ট। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এটা একটা ইনডিফিনিট হবে, ইনডিফিনিট টেন্স হবে। হইতে পারে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, হইতে পারে পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। তো এটা কোন টেন্স হবে? এখানে তো আমার অক্সিলারি ভার্ব নাই, কিন্তু কিছুক্ষণ আগে শিখছিলাম আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে টেন্স চিনবো। এখন তো অক্সিলারি ভার্ব নাই, তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কিভাবে চিনবো? এটা চেনার জন্য আমরা কনজুগেশন অফ ভার্ব করব। আমরা পড়ে আসছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি মেইন ভার্বটা, লক্ষ্য করেন, যদি মেইন ভার্বটা যদি হয় প্রেজেন্ট ফর্মে তাহলে টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা আগেই আইডেন্টিফাই করছি যে এটা ইনডিফিনিট হবে, তাই না? এখন আমরা মেইন ভার্ব দ্বারা বুঝিয়ে দিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখন ধরেন ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট। আমাদের एग्जांपले যদি এরকম হইতো আই এট রাইস, তাহলে এটা কোন টেন্স হইতো? এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হইতো। কারণ স্ট্রাকচার অনুযায়ী আমরা বলতেছি এটা ইনডিফিনিট টেন্স এবং ভার্ব দ্বারা বলে দিচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ফিউচার ইনডিফিনিট টেন্স আলোচনা করব না, কারণ ফিউচার ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধুমাত্র সাবজেক্টের পরে আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল কথাটা আসবে, আর বাকি সব কিছু ঠিক থাকবে। শুধুমাত্র শ্যাল এবং উইল আসলে সেটা ফিউচার টেন্সকে বোঝাবে, আর বাকি সব প্রেজেন্ট টেন্সের সাথে মিলে যাবে। তো আমরা শুধু আলোচনা করব প্রেজেন্ট এবং পাস্ট টেন্স নিয়ে। ফিউচার টেন্সটা প্রেজেন্ট টেন্সের সাথে শুধুমাত্র শ্যাল অথবা উইল দ্বারা আপনারা নিজেরা করে নেবেন। এরপর 2 নম্বর টাইপে যাই, 2 নম্বর কোশ্চেনে যাই। যদি আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় এরকম, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, আমরা একটা জিনিস মনে রাখবো, তারপর আছে ভার্ব। আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। আমার আর এক স্ট্রাকচারটা যদি এরকম সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব, আমি বলতেছি না ভার্বের সাথে আইএনজি, কারণ আমি বলতেছি যে অক্সিলারি ভার্ব হইলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তো আমি বলতেছি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস যদি ভার্ব থাকে এবং শেষ অবজেক্ট, তাহলে সেটা কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্সকে বোঝাবে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব এবং শেষে অবজেক্ট যদি থাকে সেটা হবে কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স। এখন কোন কন্টিনিউয়াস টেন্স এটা আমরা লক্ষ্য করব। ধরেন एग्जांपल হিসেবে আমরা যদি নেই আই, অক্সিলারি হিসেবে am eating rice, তাহলে এটা কোন টেন্স হবে? অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে, কারণ am দ্বারা সেটা কি বোঝাবে? প্রেজেন্ট কে বোঝাবে। আর আমরা স্ট্রাকচার অনুযায়ী কি বলতেছি এটা একটা কন্টিনিউয়াস টেন্স এবং am অক্সিলারি ভার্ব দ্বারা কি বোঝাচ্ছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এখানে ওয়াজ থাকতো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো। তো কোশ্চেনের প্যাটার্ন আবার একটু ভিন্ন ধরনের হতে পারে। ধরেন আমার এরকম আছে আই ওয়াজ ইট রাইস, তখন আমার ভার্বটাকে সঠিক করতে হইতো, তাই না? এই ভার্বটাকে ঠিক করতে হইতো। আমাদের স্ট্রাকচার বলতে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা তো জানি অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? I was eating rice. তাহলে আমরা পরের টাইপে চলে যাই।
3 নাম্বার টাইপ বলে যদি স্ট্রাকচারটা হয় সেন্টেন্সের এরকম যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অথবা হ্যাড তিনটার একটা আছে, তাহলে অবশ্যই পরে যদি ভার্ব থাকে সেটার ফর্ম হতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটার ফর্ম হতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে তারপরে যদি ভার্ব থাকে সব অবশ্যই সেটা হবে পাস্ট পার্টিসিপল, ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল। এবং এটা টেন্স হবে কোনো না কোনো পারফেক্ট টেন্স, কোনো না কোনো পারফেক্ট টেন্স, কোনো না কোনো পারফেক্ট টেন্স। তো এখন আমরা দেখব কোন টেন্সের জন্য মানে কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, কি থাকলে পাস্ট পারফেক্ট হবে, কি থাকলে ফিউচার পারফেক্ট হবে। তো যদি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ এস থাকে, দুঃখিত অক্সিলারি ভার্ব না, যদি হ্যাভ এস থাকে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে সেটা, এবং পরে যদি ভার্বটা হয় পাস্ট পার্টিসিপল তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি হয় সাবজেক্টের পরে হ্যাভ এবং পরের ভার্বটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে এই হেডের কারণে হবে সেই টেন্সটা পাস্ট পারফেক্ট। আমরা एग्जांपल দেখলে ক্লিয়ার হবে। সাবজেক্ট তারপরে হ্যাভ আর যদি ভার্বটা থাকে পাস্ট পার্টিসিপল তাহলে আমরা বুঝবো সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। एग्जांपल দেখি, I have eaten rice। দেখেন হ্যাভ আছে, এরপরে ভার্ব আছে এবং এই ভার্বটা থার্ড ভিত্তিতে আছে, তাই না? তো যদি আমাদের কোশ্চেনটা এরকম থাকতো I have eat, এটাকে ঠিক করতে হবে, তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী বুঝতে পারতাম যে সাবজেক্ট আছে, হ্যাভ থাকে, পরেরটা কি হবে পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপর অবজেক্ট বসবে। আর হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে এখানে আমার কি হতো ইটেন হইতো, তাই না? আর যদি এখানে হেড থাকতো, এখানে যদি আমাদের হেড থাকতো তাহলে সেটা কোন টেন্স হইতো? এটা পাস্ট পারফেক্ট হইতো। ঠিক আছে, এখন আমরা পরের স্টেপে যাব। চার নম্বর স্টেপ বলতেছে যদি আমাদের স্ট্রাকচার গুলো হয় এরকম সাবজেক্ট তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন এবং তারপরে একটা ভার্ব আছে, যদি হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন থাকে তাহলে এবং তারপরে যদি একটা ভার্ব থাকে তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি হবে। এটা আমরা মনে রাখবো। আমরা আগের एग्जांपले বললাম যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা পড়তেছি সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি এবং তারপরে অবজেক্ট। যদি স্ট্রাকচারটা এরকম হয় তাহলে যে টেন্সটা হবে সেই টেন্সটা হবে কোনো না কোনো টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো না কোনো টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার একটা एग्जांपल আমরা দেখি, I have been যদি আমার এরকম থাকে এখানে আমার ইড আছে তাহলে আমার অপশনে যদি দেওয়া থাকে এরকম
ইট দেওয়া আছে, 2 নাম্বার দেওয়া আছে ইটেন, 3 নাম্বার দেওয়া আছে ইটিং। তাহলে আমার কোনটা সঠিক আছে? আমার অবশ্যই আইএনজি যোগ করতে হবে, কারণ আমি জানি হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন থাকে, পরে যদি ভার্ব থাকে তাহলে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। পরের টাইপে আমরা দেখব যদি আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্ব আছে। মডাল অক্সিলারি ভার্ব বলতে আমি বুঝাচ্ছি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ought to, dare, need to, etc. তো এগুলা আমরা পড়ে নেব যে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা। আমি বলতেছি যদি সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্ব থাকে এবং তারপরে যদি একটা ভার্ব আসে, অবশ্যই অবশ্যই সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। আমি ভি ওয়ান দ্বারা প্রকাশ করলাম এবং তারপরে অবজেক্ট বসবে। তাহলে যদি আমার পরীক্ষায় একটা কোশ্চেন এরকম হয় যে আই ক্যান, তারপরে দেওয়া আছে ডু দ্য ওয়ার্ক, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? আমার যদি অপশন এ তে দেওয়া থাকে ডু, অপশন বি তে দেওয়া থাকে যদি ডাস, অপশন সি তে দেওয়া থাকে যদি ডিড, তাহলে আমি কোনটা বসাবো? অবশ্যই ডু বসাবো। অবশ্যই ডু বসাবো, কারণ আমরা জানি সাবজেক্টের পরে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে পরের ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। এরপরে যেটা একটা দেখবো সেটা আমরা পার্সন রিলেটেড কোশ্চেন দেখবো যে কোন পার্সন হলে আমাদের ভার্বের কি কি পরিবর্তন হতে পারে। তো দেখেন আমি আগে পার্সনটা দেখাই নেই। আমরা জানি আমাদের পার্সন হচ্ছে তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং আমরা এটাও জানি আই, উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, এবং বাকি যা আছে সবগুলা থার্ড পার্সন। আমি বলতেছি যদি সাবজেক্ট হিসেবে সাবজেক্ট আমি বলতেছি যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার, আচ্ছা সিঙ্গুলার পুরো বিষয়টা বুঝি কিনা? সিঙ্গুলার বলতে বোঝাবে একজনকে, কি তো সিঙ্গুলার আর প্লুরাল জিনিসটা বুঝি কিনা? সিঙ্গুলার বোঝাবে এক আর প্লুরাল বোঝাবে একের অধিক, একের অধিক। আমি বুঝাচ্ছি এইভাবে এক্স, একের অধিক, এক্স দ্বারা পার্সন বুঝাচ্ছি একের অধিক হবে। তো যদি আমি বলতেছি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? হি থার্ড পারসন এবং সিঙ্গুলার সি, তারপরে কারো নাম হইতে পারে এরকম, কারো নাম হইতে পারে, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি লক্ষ্য করব যে যদি আমার সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ই যোগ করতে হবে। দেখেন একটা एग्जांपल, হি রিড দ্য বুক। আমাকে বলেন এটা কোন টেন্স বা এটা ঠিক আছে কিনা বা কোনো পরিবর্তন করতে হবে কিনা। দেখেন হি রিড দ্য বুক, এটা ঠিক আছে কিনা? এক নম্বর অপশন এটা কারেক্ট কিনা, দুই নম্বর অপশন এটা রং কিনা, অথবা তিন নম্বর অপশন যদি ভুল থাকে তাহলে কারেক্ট অ্যানসারটা কি? অবশ্যই রিড
এর সাথে এস যোগ হবে, কারণ আমরা কিছুক্ষণ আগে পড়ছি রিডের কোনো ইয়ের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে, যেটা এস বা ইএস যোগ করতে হবে, কারণ এটা ইয়ের সাথে এস নাই। জি স্যার, আপনার কথা ঠিক আছে, কিন্তু আগে যদি লক্ষ্য করেন আমরা যখন কনজুগেশন ভার্ব বলবো কিছু ব্যতিক্রম কনজুগেশন ভার্ব আছে, যেরকম একটা হচ্ছে রিড, এটা পাস্ট ফর্মে রিড, পাস্ট পার্টিসিপল ফর্মে রিড। তো দেখেন এই স্ট্রাকচারটা আমার ঠিক আছে কিনা, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট যদি বসাই এটা আমাকে বোঝাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে আমার এটা ঠিক আছে। আবার আপনি যদি বলেন না এটা ঠিক নাই, কারণ আমি জানি যে যদি পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। তো পারসন তো থার্ড পারসন আছে, যদি এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট প্রকাশ করতে চাই বা বুঝাইতে চাই তাহলে আমার এর সাথে একটা এস যোগ করতে হবে, এটা এস যোগ করতে হবে। তাহলে কারেক্ট आंसर দুটোই হয়, হি রিড দ্য বুক, এটাও কারেক্ট, এবং সঠিক आंसर আরেকটা আছে হি রিডস দ্য বুক। হি রিড দ্য বুক এটা হবে পাস্ট ইনডিফিনিট এবং হি রিডস দ্য বুক এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা লাস্ট আরেকটা एग्जांपल দেখব। এটার জন্য আমি কিছু সেন্টেন্স দেব প্রথমে, যেমন প্রথমটা লিখছি হি গো রেগুলারলি। তো এটা অ্যানসারটা কি হবে? 2 নাম্বার হি গো টু স্কুল yesterday, এবং নাম্বার 3 হি গো স্কুল জাস্ট নাও। এবং এটার ক্ষেত্রে ভার্বটা কি হবে? দেখেন প্রথম एग्जांपल হি ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে গো, এটাকে আমাদের ঠিক করতে হবে বা কারেকশন করতে হবে, গো টু স্কুল রেগুলারলি। আমি এদিকে তাকাইতে বলবো যে এখানে কি ওয়ার্ডটা আছে, এখানে আছে রেগুলারলি, এরকম রেগুলারলি এভরিডে কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে সেই সেন্টেন্সটা হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে, এখানে আছে রেগুলারলি, এভরিডে, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে সেটা হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমি রেগুলারলি দেখেই বলে দিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমি এটাকে ঠিক করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমাদের এখানে কি হওয়ার কথা? প্রথমে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব গো টু স্কুল রেগুলারলি। একটা বিষয় লক্ষ্য করেন, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস, গোর সাথে ইএস যোগ করতে হবে। পরের एग्जांपलটা দেখেন, পরের एग्जांपलটা দেখে রেগুলারলি দেখে এটা মনে করতে পারেন যে ইয়েস্টারডে আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, কিন্তু না, আমাদের লিস্ট আছে, লিস্ট মুখস্থ করতে হবে। রেগুলারলির জন্য হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাই বলে যে ইয়েস্টারডের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট হবে তা না, ইয়েস্টারডের জন্য হবে পাস্ট ইনডিফিনিট। তো ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এই ধরনের অতীত যদি কিছু বোঝায় সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমি ইয়েস্টারডে শব্দটা দেখে বুঝে নিলাম যে এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমার প্রথমে কি বসার কথা? সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট টু স্কুল। লাস্ট एग्जांपलটা দেখেন, লাস্ট एग्जांपल দিয়ে বোঝা যাচ্ছে এটা যেহেতু প্রেজেন্ট, এটা যেহেতু ইনডিফিনিট হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, এটাও কোনো একটা কিছু হবে।
তো এরকম কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে আছে জাস্ট নাও, লেটলি না কি যেন ওয়ার্ড আছে, আমার একটু মনে নেই এখন, তবে যাই হোক জাস্ট নাও। তো এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো, যে সমস্ত ওয়ার্ড দ্বারা বোঝাবে সেটা হচ্ছে আপনার পারফেক্ট টেন্স বোঝাবে। কি টেন্স? পারফেক্ট টেন্স, কোনো না কোনো পারফেক্ট টেন্স বোঝাবে। এখন লক্ষ্য করেন, পারফেক্ট টেন্স হওয়ার জন্য প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। পারফেক্ট টেন্সের জন্য কি বসাতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। এর সাথে আমরা হ্যাজ বসাবো। এবং ভার্বের past participle from gone to school। তো আমরা জাস্ট নাও দেখে বুঝে গেলাম যে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা এটার কারেকশনটা করলাম। এটার কারেকশনটা হবে এরকম, হি হ্যাজ গন টু স্কুল। তো টেন্সের আলোচনা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক লেকচারে।